হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের 3 নম্বর মডেল প্রশ্নপত্রটি যেটি তোমাদের রয়েছে সেটির সমাধান করিয়ে দেবো। MCQ, SCQ, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন, সমস্ত অ্যান্সার সহ বিস্তারিত আলোচনা। তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। প্রথমে কি বলেছে, প্রথমে দেখো বলেছে ভূত্বক ও গুরুমন্দিরের মাঝে আছে, তোমরা লিখবে মোহ বিযুক্ত রেখা, অপশন এ হবে সঠিক অ্যান্সার। তারপরে 2 নম্বরতে বসে দেখো কি বলেছে, শিলা স্তরে খনিজ তেলের উপর স্তরে পাওয়া যায়, তা হবে বি প্রাকৃতিক গ্যাস। তারপর 3 নম্বর দেখো কি বলেছে, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো, এটা তোমরা পড়বে স্লিট, ঠিক আছে, অপশন ডি। 4 নম্বর দেখো কি বলেছে, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছিল, এটি তোমরা লিখবে অপশন ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তারপর 5 দেখো কি বলেছে, ওশানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো, তোমরা লিখবে মাউন্ট কোশিয়াকো, ঠিক আছে, অপশন সি। তারপর দেখো 6 নম্বরটা কি বলেছে, অস্ট্রেলিয়া ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত, তোমরা লিখবে নাউন্স, অপশন এ সঠিক অ্যান্সার। সাথে দেখো কি বলেছে, আর্থ সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়, তোমরা লিখবে 1992 সাল, বি দাগ সঠিক অ্যান্সার। আত্মবাদী দেখো কি বলেছে, পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি অবস্থিত, তোমরা লিখবে এটি অপশন এ প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে। তার পরবর্তী 9 নম্বরতে দেখো কি বলেছে, 9 নম্বরটা বলেছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি ঘূর্ণবাদ কি নামে পরিচিত, তোমরা এটি করবে অপশন বি হ্যারিকেন। তার পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র হলো, তোমরা লিখবে বাফেলো, অপশন বি। চলো পরবর্তীগুলো দেখে নিই। এই পরবর্তীতে আমাদের শুদ্ধ অশুদ্ধ করতে বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ অশুদ্ধ করো, যেটা সঠিক হবে সেটা শুদ্ধ লিখবে। তাই একের দেখো কি বলেছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাব শীতকালে বৃষ্টিপাত হয়, এটা হবে শুদ্ধ বা সঠিক, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, এস্কিমোদের গোলাকার বরফ দিয়ে তৈরি ঘরকে এগুলো বলা হয়, এটা শুদ্ধ। তারপরে দেখো পা হো হো লাভা অত্যন্ত পাতলা হয়, এটা হবে অশুদ্ধ, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, তাউপো হলো নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্টি হ্রদ, তা হবে অশুদ্ধ, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অঞ্চল ব্রাজিলের উচ্চভূমি অবস্থান করছে, এটা হচ্ছে শুদ্ধ। সিরাস মেঘ দুর্যোগপূর্ণ আবহাওয়া সূচনা করে, তা হবে অশুদ্ধ। আশা করি বুঝতে পেরেছো, আমাদের শুদ্ধ অশুদ্ধ এটা কমপ্লিট হয়ে গেল। তারপর যেটা সেটা হলো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর, যেগুলো 5টি রয়েছে তোমাদের সব সুবিধাটা সবকটাই করে দেবো। তো প্রথমে দেখো কি বলেছে, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয়ে ড্যাশ ঘূর্ণবাদ সৃষ্টি করে, যে তোমরা লিখবে নাতিশীতোষ্ণ, তয় হসি তাহলে 6 ডিগ্রি তয়কা প্লাস 5 জনে নাতিশীতোষ্ণ লিখবে তোমরা, ঠিক আছে। তারপর 2 নম্বরটা বলেছে, ড্যাশ নদীর তীরে অ্যাডিলেড শহর অবস্থিত, তো তোমরা কি লিখবে টরেন্স, তো রয়কাতে টরেন্স, ঠিক আছে, টরেন্স তো রয়কাতে। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলেছে, রূপর শহর বলা হয় ড্যাশ শহরকে, তোমরা লিখবে মেক্সিকো, ময়কাতে কয়কার মেক্সিকো শহরকে। তারপরে 4 প্রশ্ন কি বলেছে, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, তোমরা লিখবে কোলা সুপার দ্বীপ বোরহোল, ঠিক আছে, বোরহোল, কোলা সুপার দ্বীপ বোরহোল, ঠিক আছে। পাশে কি বলেছে, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুকে ড্যাশ বলে, লিখবে চিনুক বলে, চিনুক বলে। তারপর দেখো হু রিপোর্ট অনুসারে G20 দেশগুলিতে সবচেয়ে দূষিত 20টি শহরের নাম, 20টার মধ্যে এটা হবে 13টি ভারতে অবস্থিত, 13টি লিখবে, ঠিক আছে, 13টি ভারতে অবস্থিত। তারপর দেখো 4 একের প্রশ্নটা কি বলেছে, 4 একের বলেছে প্যানজিয়া কি, তোমরা দেখে না প্যানজিয়া কি, এইটা বইয়ে দেখো সুন্দরভাবে লেখা আছে, তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে, যে লিখবে প্রায় 300 বছর আগে পৃথিবীর সমস্ত জলভাগ একটি বিশাল ভূখণ্ড রূপে অবস্থিত করত, তার নাম প্যানজিয়া। ব্যাস এটুকু লিখলে তোমার কোশ্চেন অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি টেক্সট বই খোঁজো, টেক্সট বইয়ের মাত্র তোমরা 9 নম্বর পেজে কোশ্চেন অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, কোন প্রকার মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত, শুধু কোন প্রকার মেঘের নামটা লিখবে, তোমরা শুধু এই মেঘটার নাম লিখবে, দেখো এই মেঘটার নামটা শুধু তোমরা লিখবে, এই মেঘ, ঠিক আছে, এই মেঘটা স্ট্র্যাটোকিউমুলাস, তো এই মেঘটার নাম লিখবে, দিয়ে লিখবে এটা বাম্পি ক্লাউড নামে পরিচিত। শুধুমাত্র এই নামটা লিখবে, তাহলে প্রশ্ন অ্যান্সারটি তোমাদের কমপ্লিট যাবে, কিচ্ছু লেখার দরকার নাই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 3 নম্বর প্রশ্ন, টিউপিক কি, তোমরা টিউপিক কি দেখে নাও, বেশি না একদম শর্টকাটের মধ্যে লিখবে, বেশি বড় লেখার দরকারই না, তোমরা টিউপিক কি দেখে নাও, এখানে থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন অ্যান্সারটি তোমাদের কমপ্লিট।
বেশি বড় লেখার দরকার নাই, দেখো ঠিক আছে, এখান থেকে এই অবধি টিউপিক কি, তাহলে কোশ্চেন আনসার তোমাদের কমপ্লিট। ঠিক আছে, 1 নম্বর যেহেতু রয়েছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 4 দাগের কি বলেছে, পলিনেশিয়া বলতে কি বোঝো? এই কোশ্চেন আনসারটি দেখে নাও। পলিনেশিয়া তোমরা দেখে নাও, তোমরা এখান থেকে লেখা শুরু করে, বেশি বড় লেখার দরকার নাই, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, তাহলে কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ পলিনেশিয়া, এখান থেকে শুরু করে এই অবধি, তাহলেও কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এই অবধি পলিনেশিয়া। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের 5 দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও, আমি পড়ছি না, তারপর তোমার অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হবে রূপান্তরিত শিলা। ঠিক আছে, রূপান্তরিত শিলা। অপশন কি ছিল? আমার প্রশ্নটা ছিল অ্যাসফিবোলাইট কোন শিলার রূপান্তর, এটা লিখবে তোমরা রূপান্তরিত শিলা, যেটা দেখিয়ে দিলাম। 6টা কি বলেছে, কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? তোমরা এটি লিখবে হরি হ্রদ ও অ্যান্টেরিও হ্রদ। ঠিক আছে, তোমরা এই আনসারটা লিখবে হরি হ্রদ ও অ্যান্টেরিও হ্রদ, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো এখানে তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে দিয়েছে অ্যাসেনসিয়া, তো তোমরা এটা করবে, মানে এটা হবে সঠিক অ্যান্সার এসনেসিয়া। ঠিক আছে, তারপর দেখো লিখছে পরিবেশ অবনমন, এটা হবে দিয়ের দাগ, অর্থাৎ হবে জলাভূমি ভরাট, এটি তোমরা করবে। তারপরে দেখো কি বলেছে, বৃষ্টিপাত মাপক যন্ত্র, এটা হবে অপশন এ, মানে রেন গেজ হবে সঠিক অ্যান্সার। ডাউন্স, এটা তোমরা লিখবে অপশন সি, মানে পশু খামার। তারপর দেখো চুনা পাথর গুহ আছে, তাহলে এটা তোমার অপশন বি হবে কাস্ট ভূমিরূপ। এটা একটু দেখে তোমরা মিলিয়ে নাও। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন 6-1 জায়গাতে কি বলেছে, দেখো অ্যাস্ট্রোনোস্ফিয়ার কি? তোমরা প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। এই দেখে নাও প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে অ্যাস্ট্রোনোস্ফিয়ার। এখানে ছবিও দিয়ে দিয়েছে অ্যাস্ট্রোনোস্ফিয়ার কি, তার সম্বন্ধে টিকা লেখার মতো দিয়েছে, এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, তারপরে আরেকটু লিখবে, তোমাদের সুবিধা অনুযায়ী মেন পয়েন্টগুলো লিখে নেবে, 2-1 বৈশিষ্ট্য, 2-1 বৈশিষ্ট্য দিয়ে দেবে, এখান থেকে এফডি লিখবে, বেশি লেখার দরকার নয়। ঠিক আছে, এইটা লিখবে আর এটা লিখবে, ব্যাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ক্যানোপি কাক বলতে কি বোঝে? প্রশ্ন আনসারটি দেখে নাও তোমরা। ক্যানোপি কি, তোমরা প্রশ্ন উত্তরটা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে লিখবে, যে এখান থেকে একদম এই অবধি লিখবে যে ক্যানোপি বলা হয়, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো ক্যান্দোয়া বা চান্দোয়া, এটা কিন্তু খুবই আসার মতন একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো 3 নাম্বারটা কি বলেছে, পরিবেশ দূষণ ও অবনমনের মধ্যে পার্থক্য লেখে। প্রশ্ন আনসার দিয়ে তোমরা দেখে নাও। তো পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে লিখবে। ঠিক আছে, এই দেখো অনেকগুলো রয়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। আশা করি বুঝতে পারছি। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 6-4 নম্বর প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে? তো প্রশ্ন আনসার দিয়ে তোমরা দেখে নাও। জীবাশ্ম কাকে বলে তোমরা দেখতেই পাচ্ছ, জীবাশ্ম এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে জীবাশ্ম প্রশ্নের আনসার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। দেখো স্থিতিশীল উন্নয়ন আমরা এখানে লিখে নিয়েছি, দেখে নাও তোমরা। ব্রাউনটুল্যান্ড কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে কোনো অপসারণ না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, 6 দাগের শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়, কেন বলা হয়? দেখো শিকাগোকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয়, একই প্রশ্ন, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আর সেগুলো বুঝতে পারছো, তোমরা কোচিং স্ক্রিনশট করে নাও বা খাতা লিখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। 7 দাগের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে প্রশ্ন কি বলেছে, চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যবর্তী দূরত্ব মাত্র 56 কিমি হওয়া সত্ত্বেও বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য হয় কেন? এই প্রশ্নে আনসার তোমরা দেখে নাও, আমাদের সহায়িকা বই কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা। চেরাপুঞ্জি সত্ত্বেও এত কম বৃষ্টিপাত হয় কেন, এখান থেকে শুরু করে তোমরা লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা ছবি শুধু দিয়েছে, ছবিটা তোমরা দেখে নাও, এখান থেকে লিখবে, আর একটু আছে, একটু লিখলে তোমরা হয়ে যাবে, ব্যাস। এইটুকু লিখলে তোমাদের প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, ভূমিকম্পের 3টে কারণ উল্লেখ করো। তো ভূমিকম্পের 3টে কারণ তোমরা দেখে নাও। তো ভূমিকম্পের 3টে কারণ তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা লিখবে। দেখো ভূমিকম্পের কারণ অনেকগুলো রয়েছে, ভূমিকম্পের প্রাকৃতিক কারণ বা ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ দেখতে পাচ্ছ তোমরা, প্রাকৃতিক কারণ এগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আর মানুষ সৃষ্টি কারণ দেখো অনেকগুলো থাকবে, এগুলো সবই প্রাকৃতিক কারণ, ঠিক আছে, এগুলো সবই প্রাকৃতিক কারণ। আর অপ্রাকৃতিক বা কৃত্রিম কারণ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলেছে, তিনের দাগের, পৃথিবীর রুতির ঝুড়ি কাকে বলা হয় কেন? পৃথিবীর রুতির ঝুড়ি কাকে বলা হয় কেন? প্রশ্ন আনসারটি দেখে নাও। পৃথিবীর রুতির ঝুড়ি কাকে কেন বলা হয়? প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। পৃথিবীর রুতির ঝুড়ি কাকে বলা হয়, কেন বলা হয়, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমার প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, চারের দাগের, কানাডা ও কাস্ট ও কাগজ শিল্প উন্নত কেন? প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো যদি তোমরা টেক্সট বইয়ের 93 অর্থাৎ 93 পেজে পেয়ে যাবে কাস্ট ও কাগজ শিল্প, এখান থেকে তোমরা লিখবে, ঠিক আছে। পরিবহনের সুবিধা রয়েছে, এখান থেকে একটু পড়ে তোমরা বুঝিয়ে লিখে নেবে, ঠিক আছে, মেন পয়েন্টটুকু লিখে নেবে, তাহলে কিন্তু তোমার কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু 93 নাম্বার পেজ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 5 দাগের, জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের কিরূপ ক্ষয়ক্ষতি হয়, এটা প্রশ্ন আনসারটি দেখে নাও। তো জনসংখ্যা বৃদ্ধি হলে পরে কী কী প্রভাব ফেলে, এই প্রশ্নের আনসারতে তোমরা এদিকে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা পয়েন্টগুলো লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন তোমাদের দেখিয়ে দেবো, তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নিতে পারো। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, তুন্দ্রা অঞ্চলের 3টে সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো। তো প্রশ্ন আনসারটি তোমরা পেয়ে যাবে, দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও তোমরা প্রশ্ন আনসারটি, তুন্দ্রা অঞ্চলের সাম্প্রতিক পরিবর্তন, ঠিক আছে। এই প্রশ্ন আনসারটি তোমরা অনেকগুলো পয়েন্ট রয়েছে, 1, 2, 3, 5, 6, 4, তা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন 8 দাগের আমরা চলে আসছি। 8 দাগেতে দেখো কি বলেছে, প্রথম প্রশ্ন, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখে। প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ ভূমধ্যসাগরীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য, ঠিক আছে, অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু লিখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যে চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, বায়ুর চাপ বলের সঙ্গে পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করে। প্রশ্নটা দেখে নাও। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও, পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলের সম্পর্কগুলি এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে, আর পাশাপাশি এই চিত্রটা দিয়ে দেবে, তাহলে কিন্তু আমাদের প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3 নম্বর প্রশ্ন, মারে দার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, মারে দার্লিং অববাহিকা কৃষিকাজ ও পশুপালনের সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। এখানে দেখো কৃষিকাজ রয়েছে, প্রথমটা কৃষিকাজ এইখান থেকে, তারপরে পশুপালনটা কিন্তু নিচে দেওয়া আছে, এই পশুপালন এখান থেকে এই অবধি করবে, তাহলে কিন্তু পশুপালনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের বিবরণ সংক্ষেপে লেখো। তো এটা দেখে নাও তোমরা, দেখে নাও এই প্রশ্নের ছবিটাকে দেখে নাও। এই দেখো ছবি, ভূ অভ্যন্তরের ছবি, কেন্দ্রমণ্ডল আছে, তারপরে গুরুমণ্ডল আছে, এটা তোমরা দেখে নাও। আর এখান থেকে লিখবে, দেখো কেন্দ্রমণ্ডল রয়েছে, গুরুমণ্ডল রয়েছে, ঠিক আছে, আর তার সাথে সাথে এখানে ভূত্বক রয়েছে, ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল শিল্প উন্নত কেন? এই প্রশ্ন আনসার দেখে নাও। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের গুরুত্ব দেখে নাও, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট রয়েছে, তারপরে এখানে 2 নম্বর পয়েন্ট রয়েছে, 3 নম্বর করে রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে খাতায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো চলো আজকে এই পর্যন্ত। যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে না, এই ম্যাপ পয়েন্টিংগুলো পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, তোমাদের সাজেশন দিয়ে দেবো। ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও তোমাদের পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেবো, সেই কথা করে গেলে তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাও। এরকম ভিডিও সাজেশন টিপস সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না।